আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার থারা মেখার্টি। আমি এই সেগমেন্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কতগুলো এক্সাম্পল দিব। অনেক বেশি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, অনেক এখন পুলিশ অ্যারেস্ট করতেছে, অনেককে চার্জ করতেছে এবং এটা সংখ্যায় অনেক বেড়ে গেছে এখন এই লকডাউনের সময়ে, এই করোনা ভাইরাসের টাইমে। সুতরাং প্রথমে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিব এবং এইটা কিন্তু 2018 সালের অ্যাকর্ডিং টু দ্য অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স about 4.2% of men and 7.9% of women suffered domestic abuse in England and Wales during 2018. ওই যে অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স যেটা আছে আমাদের ইউকেতে, তারার পরিসংখ্যান মতো দেখা গেছে যে 4.2% পুরুষ এবং 7.9% মহিলা আপনার ডোমেস্টিক অ্যাবিউজ সাফার করছে ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে। খুব সিগনিফিক্যান্ট ফিগার, 4.2% আপনার পুরুষ এবং 7.9% মহিলা। দিস ইকুয়েটস টু অ্যাবাউট 685,000 মেল ভিকটিমস। এটা হচ্ছে কি 685,000 মেল ভিকটিম ডোমেস্টিক ভায়োলেন্সের এবং 1,300,000 উইমেন ভিকটিম এবং 1,300,000 উইমেন ভিকটিম ডোমেস্টিক ভায়োলেন্সের। তাদের এই পরিসংখ্যান মতো 1 in 4 women and 1 in 6 men will be affected by domestic abuse during their lives. তারা বলছে কি চারজনের মধ্যে একজন মহিলা, চারজন মহিলার মধ্যে একজন এবং 6 জন পুরুষের মধ্যে একজন, 4 জনের মধ্যে একজন এবং পুরুষ হইল কি আপনার 6 জনের মধ্যে একজন will be affected by domestic abuse, যে ডোমেস্টিক ভায়োলেন্সের সাফার করবে during their lives। এবং এইটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট ফিগার। এইটা 2018 সালের এই পরিসংখ্যান, কিন্তু 2020 সালে আমরা যে লকডাউনের মধ্যে পড়ে গেছিলাম সে মার্চ মাসে, সেই সময় থেকে এই পর্যন্ত প্রচুর বেড়ে গেছে সংখ্যা, অনেক ডোমেস্টিক ভায়োলেন্সের কেস অনেক বেড়ে গেছে এবং গভর্নমেন্টেও এটার উপরে খুব নজর রাখতেছে, এমনভাবে এটা বাড়ছে, এভাবে এগুলোকে কিভাবে ট্যাকল করা যায়। কোর্টগুলোও কিন্তু অনেকগুলো কেস এখন হ্যান্ডেল করতে হচ্ছে, কিন্তু চার্জ করতেছে এবং সবাইকে ট্রায়াল ফেস করতে হবে যদি কেউকে ডোমেস্টিক অ্যাবিউসের জন্য আপনার পুলিশ চার্জ করে। আমি এই জন্য কতগুলো উদাহরণ দিব, এই যে ডোমেস্টিক অ্যাবিউসের উদাহরণগুলো দিব, যে হোয়াট ইজ দ্য ল অফ ডোমেস্টিক ভায়োলেন্স ইন দ্য ইউকে। ডোমেস্টিক ভায়োলেন্সের লটা কি ইউকের মধ্যে? ডোমেস্টিক ভায়োলেন্সের লটা হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স ইন দ্য ইউকে ইজ এ ক্রিমিনাল অফেন্স। এটা ক্রিমিনাল অফেন্স, এটা বড় ক্রিমিনাল অফেন্স। এখানে আপনার দ্য ল সেজ দ্যাট ডোমেস্টিক ভায়োলেন্স অর অ্যাবিউস ক্যান বি ফিজিক্যাল, সেক্সুয়াল, সাইকোলজিক্যাল, ভার্বাল, ইমোশনাল অ্যান্ড মেন্টাল, ফাইন্যান্সিয়াল এটসেট্রা। যে আইনে তারা যেটা বলতেছে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কিন্তু এখন হচ্ছে অনেক বেশি এবং এই ডোমেস্টিক ভায়োলেন্সটা হইতে পারে ফিজিক্যাল অ্যাবিউজ করতে পারে একজনকে, সেক্সুয়াল অ্যাবিউজ করতে পারে, ওকে, রেপ হইতে পারে, সেক্সুয়াল অ্যাসল্ট হইতে পারে, সাইকোলজিক্যাল মানসিকভাবে একজনকে যন্ত্রণা, ভার্বাল মৌখিকভাবে একজনকে অ্যাবিউজ করা, ইমোশনাল অ্যান্ড মেন্টাল অ্যাবিউজ, আপনার ইমোশনালি এবং মেন্টালি তাদেরকে অ্যাবিউজ করা, এবং ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ অর আপনার এই সমস্তগুলো বিভিন্ন ধরনের অ্যাবিউজ ডোমেস্টিক ভায়োলেন্স হইতে পারে। এখন আমি যেটা যাব এই এক একটা ধরনের আমি কয়েকটা উদাহরণ দিব, তাহলে সবাই বুঝতে যেন সুবিধা হয় যে ফিজিক্যাল অ্যাবিউজটা কি। ফিজিক্যাল অ্যাবিউজটা হচ্ছে আপনার পাঞ্চিং করা, কেউকে ঘুষি মারা, পাঞ্চ করা, ওকে, হিটিং, তাদেরকে হিট করা, এবং কিকিং, পা দিয়ে কিকিং করা, স্ট্র্যাংলিং,
স্ট্র্যাঙ্গল করা তাকে একদম, তারপরে আপনার তাকে নড়তে চড়তে স্ট্র্যাঙ্গল করে তাকে একটা জব্দ করে তাকে একটা মানে ফিজিক্যাল একটা অ্যাবিউজের মধ্যে ফেলা, একটা ভায়োলেন্সের মধ্যে রাখা। স্ট্যাবিং, কিন্তু অনেকগুলো কেস আমার কাছে আসছে কি যে আমাদের বাংলাদেশি ওয়াইফরা হাজব্যান্ডের এগেনস্টে কমপ্লেন করছে থ্রেট টু কিলের জন্য, যে তারা বলতেছে কি আমাকে ছুরি দিয়া তাকে দেখাইছে, আমাকে থ্রেট করছে কিল করার জন্য। তাহলে স্ট্যাবিংও হইতে পারে আপনার, সেটা অ্যাকচুয়াল বডিলি হার্ম, গ্রিভিয়াস বডিলি হার্ম, অ্যাসল্ট। হেড বাটিং, হেড দিয়া মাথা দিয়া বাটিং করা, এবং পুলিং হেয়ার, এবং তার চুল ধরে টানা হিস্ট্রা করা, চুল ধরে টানাটানি করা, এগুলো সবগুলো আপনার ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। এগুলো সব ডোমেস্টিক ভায়োলেন্সের ফিজিক্যাল অ্যাবিউজের আওতায় চলে আসবে অফেন্স। এক্সাম্পলস অফ সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়াল অ্যাবিউজটা কীভাবে হচ্ছে? রেপ, যে আমার কলিগ ব্যারিস্টার টারা ম্যাকার্টি যে রেপ এবং সেক্সুয়াল অফেন্সের উপর বলতেছিলেন যে she was talking of the historical sexual abuse, all these things, এবং আপনার রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্ট, এগুলো সবগুলো আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের আমব্রেলা টার্ম। এটা হলো একটা ব্রডার টার্ম, আমব্রেলা টার্ম, ওই টার্মের আন্ডারে আসতে পারে। তারপরে আপনার এগুলো সব মনে রাখতে হবে। এগুলো যদি একটাও যদি ঘটে, এই জন্য আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি উদাহরণগুলো দিচ্ছি, যে ফিজিক্যাল অ্যাবিউজের কয়েকটা উদাহরণ দিলাম, সেক্সুয়াল অ্যাবিউজের উদাহরণ দিলাম। এখন আমি উদাহরণ দিব সাইকোলজিক্যাল ভায়োলেন্স কিভাবে হচ্ছে, মানসিক যন্ত্রণা দেওয়াটা, সাইকোলজিক্যাল যেটা, এটার উদাহরণগুলো আমি দিচ্ছি। সুতরাং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে পুলিশ কল করবে তারা, এবং পুলিশ কল করলে পুলিশ যদি আসে সেটা আপনার তারা তখন পুলিশ স্টেশনে নিয়ে যাবে, সেখানে আন্ডার কশন ইন্টারভিউ হবে এবং তারা চার্জ করতে পারে এবং কোর্টে ট্রায়াল ফেস করতে হইতে পারে। সাইকোলজিক্যাল ভায়োলেন্স যেটা, সেটা হচ্ছে ভার্বালি অ্যাবিউজ করা, কাউকে মৌখিকভাবে গালিগালাজ করা, ভার্বাল অ্যাবিউজ। ইমোশনাল অ্যান্ড মেন্টাল অ্যাবিউজ, যে ইমোশনালি তাকে এবং মানসিকভাবে তাকে একটা যন্ত্রণা দেওয়া। কনস্ট্যান্ট ইনসাল্টস, যে কনস্ট্যান্টলি তাকে ইনসাল্ট করা, বিভিন্নভাবে গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে ইনসাল্ট করা, এগুলোও কিন্তু আপনার সাইকোলজিক্যাল ভায়োলেন্সের মধ্যে পড়বে। রিফিউজিং টু লিসেন টু এনিথিং শি হ্যাজ টু সে, এবং সে যেটা বলতে চাচ্ছে সেটা একদম শুনতেছে না, একদম শোনার দরকার নাই, নেগলেক্ট করা হচ্ছে, তার বক্তব্যগুলো একদম শোনা হচ্ছে না, এটাও আপনার সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। নট অ্যালাউইং হার টু ভয়েস হার ওপিনিয়ন, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না তার একটা বক্তব্য রাখার, তার কথাগুলো শোনার, তাকে কিছু বলার সুযোগ না দেওয়া, সবগুলো সাইকোলজিক্যাল, এগুলো সবগুলো মানসিক আপনার মানে অ্যাবিউজ, মানসিক ভায়োলেন্স, মানে সাইকোলজিক্যাল ভায়োলেন্স। অর হ্যাভ অ্যান ওপিনিয়ন অফ হার ওন, তাকে অ্যালাউ না করা, তাকে তার কোনো ওপিনিয়ন একদম গ্রহণ করা হচ্ছে না, তাকে অ্যালাউ করা হচ্ছে না তার কোনো ওপিনিয়ন দেওয়ার জন্য। লাফিং অর মেকিং ফান অফ হার ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, খুব তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তাকে নিয়ে ফান করা, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি মানে একটা খারাপভাবে, ওগুলো সবগুলো সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। লিভিং নাস্টি মেসেজেস লাইক দ্য টেক্সট মেসেজেস, ভয়েস মেইল, ফেসবুক, টুইটার এটসেট্রা, এবং তাকে বিভিন্ন খারাপ মন্তব্য করে মেসেজ দেওয়া, টেক্সট মেসেজ করা, ভয়েস মেইল দেওয়া তার মোবাইলের মধ্যে বা টেলিফোনের মধ্যে, ফেসবুকে, টুইটারে, এইগুলো সবগুলো সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে আসবে এবং এগুলো সব অফেন্স। তারপর হচ্ছে কি এক্সাম্পলস অফ ইকোনমিক অর ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ, যে ইকোনমিক অ্যাবিউজ করা, ফাইন্যান্সিয়ালি অ্যাবিউজ করা, এগুলোর উদাহরণ হলো কন্ট্রোলিং অল দ্য ফাইন্যান্স, সমস্ত ফাইন্যান্সগুলোকে কন্ট্রোল করা হচ্ছে, ওকে।
not allowing her to see any bank statements, যে তাকে বিলস, ব্যাংক স্টেটমেন্ট এবং বিলগুলো তাকে দেখানো হচ্ছে না, তাকে দেখার সুযোগ দেওয়া হচ্ছে না, এবং সবগুলো কি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, তাকে কোনো স্টেটমেন্ট না দেওয়া, ব্যাংক স্টেটমেন্ট অথবা কোনো একটা বিল না দেখানো তাকে। অর এনি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস, যে এমন কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আছে যেটা ইম্পর্টেন্ট তারে দেখানো, কিন্তু সেটাও তাকে দেখানো হচ্ছে না। পুটিং অল দ্য বিলস ইন হার নেম দেন নট পেইং দেম, সমস্ত বিলগুলো মনে করেন গ্যাসের বিল, ইলেকট্রিসিটির বিল বা অন্যান্য আরও বিলগুলো আছে, ঘরের বিভিন্ন খরচাপাতির বিভিন্ন বিল টিলগুলো সবগুলো তার নামে দেওয়া হচ্ছে, তার নামে বিলগুলো দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো পে করা হচ্ছে না। মনে করেন ওয়াইফের নামে সব বিলগুলো করা হয়েছে, কিন্তু সেই বিলগুলো আর পে করা হচ্ছে না। তার কারণটা হলো সে যদি চলে যায় তাহলে সে তখন একটা ডিফল্টার হবে এবং তার সেগুলো পে করতে পারবে না, এই ধরনের ইন্টেনশন তখন থাকে আর কি। ডেস্ট্রয়িং হার ক্রেডিট অর চান্স টু সেট আপ হার ওন, তার ক্রেডিট রেফারেন্স, তার ক্রেডিট স্কোর যেগুলো, এগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া, বিভিন্ন বিল, বিভিন্ন আপনার লোন তার নামে নেওয়া এবং এগুলো পে না করা, তখন তার ক্রেডিট স্কোর খারাপ হয়ে গেল, তার ক্রেডিট রেফারেন্স খারাপ হয়ে গেল, এবং ইফ শি লিভস তখন শি উইল নট বি এবল টু ওপেন এনি অ্যাকাউন্ট, তখন সে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং সে একদম স্টাক হয়ে যাবে, ওই বিলগুলো সে পেও করতে পারবে না এবং তার ক্রেডিট রেফারেন্স খারাপ হয়ে যাবে এবং তাকে মানে সুযোগ দেওয়া হবে না তার নিজের নামে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার। কারণ হইল কি, সবগুলো বিল যদি তার নামে থাকে এবং ওগুলো যদি পে না করা হয়, তো সে যদি লিভ করে তাহলে তো সে আর ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবে না। এগুলো হইল সব অফেন্সের মধ্যে আসবে এবং এগুলো হচ্ছে আপনার ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল অ্যাবিউজের আওতায় আসবে। নট অ্যালাউইং হার টু হ্যাভ হার ওন ব্যাংক অ্যাকাউন্ট, যে ওয়াইফকে অ্যালাউ করা হচ্ছে না যে তোমার কোনো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারবে না, তোমার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্টের দরকার হবে না, তাকে অ্যালাউ করা হচ্ছে না। গিভিং হার অ্যান অ্যালাউয়েন্স হুইচ ইজ নট সাফিসিয়েন্ট টু বাই হোয়াট শি নিডস, তাকে একটা ছোটোখাটো একটা অ্যালাউন্স দেওয়া হচ্ছে, একটা ছোটোখাটো একটা অ্যামাউন্টের পয়সা তাকে দেওয়া হচ্ছে যেটা তার জন্য সাফিসিয়েন্ট না, বেসিক যে জিনিসগুলো তাকে কিনতে হবে এবং তার যে নিডফুল যেগুলো আছে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার, তার মানে লিভিংয়ের জন্য, ওগুলা কেনার কোনো তার সুযোগ থাকবে না, কারণ সামান্য অ্যালাউন্স তাকে দেওয়া হবে। এগুলো সব ফাইন্যান্সিয়াল অ্যাবিউজের মধ্যে পড়বে। মেকিং হার account for every penny she spends and inspecting all receipts, যে তাকে প্রত্যেকটা পেনির হিসাব চাওয়া হচ্ছে, সে যেই পয়সাগুলো খরচ করেছে, শপিং করতে গেছে বা একটা অন্য একটা পারপাসে সে খরচ করেছে, তাকে একদম বলা হচ্ছে তুমি প্রত্যেকটা পেনির একটা হিসাব দিতে হবে, প্রত্যেকটার রিসিপ্ট ইন্সপেকশন করবে। এগুলো সবগুলো তখন ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বা ফাইন্যান্সিয়াল ইকোনমিক অ্যাবিউজ এর এই অফেন্সের আওতায় আসতে পারে, মানে একজন মানুষকে সাফারিং দেওয়া ফাইন্যান্সিয়ালি এইভাবে। সো আমি অনেকগুলো বললাম এই এক্সাম্পলগুলো, তার কারণটা হচ্ছে সে ডোমেস্টিক ভায়োলেন্স সাবস্ট্যান্সিয়ালি ইনক্রিজ করেছে এই লকডাউনের সময়ে, এই সেই মার্চ থেকে আজ পর্যন্ত সিগনিফিক্যান্ট ইনক্রিজ। সুতরাং এই এক্সাম্পলগুলো দিলাম বিভিন্ন ধরনের, কখন এই ধরনের এইগুলো করলে এবং এগুলোর জন্য তখন সবাইকে ফেস করতে হবে পুলিশের ইনভেস্টিগেশন এবং পুলিশ ইন্টারভিউ করবে এবং পুলিশ চার্জ করবে এবং ট্রায়াল ফেস করতে হবে তখন। I go back to my colleague Barrister Tara McCarthy. Again, Tara, you will be talking on the historical sexual abuse and sexual offense. You see, the sexual abuse from a long time ago can be challenging for the accused. Isn't it true? Because it's a very long time, it's very difficult to remember everything, so it can become very challenging, Tara. So if you can just go on to these sort of offenses
in this segment more, please? Of course, of course. It's absolutely right that it can be extremely challenging for people who are facing allegations which happened very long ago, because just like anyone, those accused of these crimes don't always remember what they're doing or where they were or what happened. And one of the biggest difficulties that many people find themselves in is with trying to remember what they were doing. Because if matters had been very simple and ordinary, why would you remember what you were doing on any particular day over 50 years ago? Equally, one of the difficulties with defending these types of allegations or challenging these types of allegations is that people who make the allegations rarely say it happened on this particular day. What they often say is, well, between this period of time, say when I was aged between 6 and 7 or between 8 and 9, so within a whole year, the person that they're accusing did all these things to them and touched them or had sexual intercourse with them or whatever the allegation is. Now, that's really difficult if you're accused with that, because you are, in general terms, going to have to try and explain to a jury what you were doing, why you wouldn't have either had the opportunity or why you would have been at work or whatever the situation happens to be. And again, so it's really quite important if you are facing this type of allegation that you ensure that you have proper legal advice and legal representation, because one of the things that your lawyers will help you do is to think about what you were doing at the time and try and jog your memory, find old diaries, find old work logs, whatever it happens to be, to try and show that in fact the offence you were accused of was impossible because of whatever you happened to be doing at the time. So it is really important that you ensure that you have proper representation. Now, picking up on a point that you've just been spoken about, in terms of domestic abuse during lockdown, of course, domestic abuse and sexual offending have gone hand in hand for a long period of time. And one of the interesting things in terms of the law's view of a relationship between a man and a husband and a wife is that at one stage, you could not commit the offence of rape within a marriage, because the original offence under the 1956 Act required the sexual intercourse to be unlawful, and of course, and that meant outside of marriage. But things changed, and this is going back to why you need assistance, because actually the law in this area changes quite a lot, and the immunity that a husband would have when he had attacked his wife was gradually eroded by numerous decisions from the Court of Appeal until 1992, when effectively it no longer became a justifiable defence to say, well, we were married and therefore she automatically consented to whatever I did. So it's really important, if you are facing a historic allegation, just not to assume that, well, because the allegation might relate to an ex-wife or an ex-partner, well, it's fine because we were in a relationship and I could do what I wanted. It doesn't work at all. It is an offence, whether it's under the new Act or happened before the end of April 2004 under the old Act, to force your partner or wife to have sexual intercourse with you. And there have been a series of decisions in the UK courts and also in the European Court of Human Rights really supporting that. You cannot, just because you're married to somebody doesn't mean you can't attack them. And that really fits in with the problem that's arisen with domestic violence. It's something that the law recognises is a problem and that needs to be addressed, and that people simply cannot attack partners or engage in violent behaviour to partners or force them to have sexual intercourse. Now, moving on from that, there is the issue of consent, and it's really important to have some understanding of what that means. So the definition of consent now is settled in law. Section 74 of the Sexual Offences Act of
2003 defined it. But before that, there was no statutory definition of consent. However, it really doesn't change and really didn't change. It's a common sense approach has always been given, which is that any activity which is engaged in must be done so with consent, and that consent must be free. And even if someone didn't protest or didn't resist, or the woman or man wasn't injured, it doesn't really mean that they're consenting. And one of the things that the law has always been very keen to say is that whilst you can have situations where someone is forced through fear or threats or violence to engage in sexual activity, it doesn't always mean that that has to be present. Equally, deception or fraud, so tricking someone into doing something, have always been capable of negating any consent. And so certainly in terms of these historic offences, it's really very important to understand that whilst the new law wouldn't govern any offences, the new law really brought together themes and understandings which were already being put into practice by the courts about what consent was, about the importance of freedom and having the ability and the capacity to engage in sexual behaviour. I just wanted to mention you one thing here. Because of this old law and new law you're mentioning, you see, in 2002 in my office, Azam Co Solicitors office, the Jeremy Benson QC came in 2002, and he gave me the Archbold 2002 version. That was at that time. Now I find it too useful to keep it, all this old law for the rape prosecutions. Yeah. It's really important. It's really important because, Shafi, as you know, with these older offences, and certainly not so much with rape, but with indecent assault, the maximum penalty available to the court when imposing a sentence changed. And so, quite important to know that. And the 2002 Archbold is actually a really good book. It's a very good book. It's got all of those old laws in, and all of those old statutory maximums. Otherwise, you end up sort of trying to go back in history to try and find out what was what. But obviously, that's why this is quite complicated and why you need specialists, because the law changed so much. You need to know where to look. I think we have to go for a short break now. We will come back to you that point in the next segment. দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। আমি আজাম কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার থারা মেখার্তি। সবাই আমাদের সাথেই থাকুন।